আক্কেল গুরুম নামে বাংলা ভাষায় একটি প্রচলিত বাগধারা আছে, যা দেখে গুরুম শব্দে আক্কেল থুবলি খেয়ে পড়ে, তাই আক্কেল গুরুম। মাজেদা খালাকে দেখে আমার মাথায় নতুন একটা বাগধারা তৈরি হলো, দৃষ্টি গুরুম। আক্কেল গুরুমে যেমন আক্কেল থুবলি খেয়ে পড়ে, দৃষ্টি গুরুমে দৃষ্টিরও সেই অবস্থা হয়। আমার দৃষ্টি থুবলি খেয়ে মেঝেতে পড়ে গেল। খালা হুলুস্থুলু আকার ধারণ করেছেন, ফুলে ফেপে একাকার হয়েছেন। ইচ্ছা করলে বিশ্বের 1 নম্বর মোটা মহিলা হিসেবে তিনি যে কোনো সার্কাস পার্টিতে জয়েন করতে পারেন। আমি নিজের অজান্তেই বলে ফেললাম, ইয়াহু। মাজেদা খালা তীক্ষ্ণ গলায় বললেন, কি বললি? আমি বিনীতভাবে বললাম, ইয়াহু বলেছি। খালা বললেন, ইয়াহু মানে কি? ইয়াহুর কোনো মানে নেই। আমরা যখন হঠাৎ কোনো আবেগে অভিভূত হই, তখন নিজের অজান্তেই ইয়াহু বলে চিৎকার দিই। যারা ইসলামী ভাবধারার মানুষ, তারা বলে ইয়া আলী। ইয়াহু বলার মতো কি ঘটনা ঘটেছে? আমি বললাম, ঘটনা তুমি ঘটিয়েছ খালা। তোমার যে অবস্থা, তুমি যে কোনো রেসলারকে প্যারাসিটামল ট্যাবলেটের মতো কুত করে গিলে ফেলতে পারো, ব্যাটা বুঝতেও পারবে না। খালা হতাশ গলায় বললেন, গত বছর শীতের সময় টনসিল অপারেশন করিয়েছি, তারপর থেকে এই অবস্থা। রোজ ওজন বাড়ছে, খাওয়া দাওয়া এখন প্রায় বন্ধ, কোনো লাভ হচ্ছে না। বাতাস খেলে ওজন বাড়ে। গত 15 দিনে ভয়ে ওজনই করিনি। ভালো করেছো, ওজন নেওয়ার স্টেজ তুমি পার করে ফেলেছো। আমাকে নিয়ে তোর বক্তৃতা দিতে হবে না, তোকে এজন্য ডাকিনি, আরও সিরিয়াস ব্যাপার আছে। তুই চুপ করে বস। কিছু খাবি? না। মাজেদা খালা বিরক্ত হয়ে বললেন, আমার কোনো কথায় না বলবি না, আমি না শুনতে পারি না। গরম গরম পরোটা ভেজে দিচ্ছি, খাসির রেজালা দিয়ে খা। আমার নিজের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ, অন্যদের খাইয়ে কিছুটা সুখ পাই। বাসি পোলাও আছে, পরোটা খাবি নাকি বাসি পোলাও গরম করে দেব? দুটাই দাও। মাজেদা খালার বিরক্ত মুখে এবার হাসি দেখা গেল। তিনি সত্যি সত্যি থপ থপ শব্দ করতে করতে রান্নাঘরের দিকে রওনা হলেন। এই মহিলাকে 1.5 বছর পর দেখছি। 1.5 বছরের শরীরকে হুলস্থুল পর্যায়ে নিয়ে যাওয়া বিস্ময়কর ঘটনা। বিস্ময় হজম করতে আমার সময় লাগছে। তুমি হিমু না? আমার পেছনের দরজা দিয়ে খালু সাহেব ঢুকেছেন। তিনি এই 1.5 বছরে আরও রোগা হয়েছেন, চিমসে মেরে গেছেন। মানুষের চোখে হতাশ ভাব দেখা যায়, ইনার শরীরের চামড়ায় হতাশ ভাব চলে এসেছে। তিনি অসীম বিরক্তি নিয়ে আমাকে দেখতে লাগলেন। আমি এই ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি। কোনো বাড়িতে যদি কেউ একজন আমাকে খুব পছন্দ করে, তাহলে আরেকজন থাকবে যে আমাকে সহ্যই করতে পারবে না। যতটুকু ভালোবাসা, ঠিক ততটুকু ঘৃণায় কাটাকাটি। সাম্যাবস্থা, ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। খালু সাহেব বললেন, তুমি এখানে বসে আছো কেন? আমার যতদূর মনে পড়ে, তোমাকে আমি বিশেষভাবে বলেছিলাম ভবিষ্যতে কখনো এ বাড়িতে পা দেবে না। বলেছিলাম না? জি বলেছিলেন। তাহলে এসেছো কেন? খালা খবর পাঠিয়ে নিয়েছেন, তার কি একটা সমস্যা নাকি হয়েছে। তুমি সমস্যার সমাধান করবে? আমি আমার জীবনে তোমাকে কোনো সমস্যার সমাধান করতে দেখিনি। তুমি যে কোনো তুচ্ছ সমস্যাকে ঘোট পাকিয়ে 10টা ভয়াবহ সমস্যায় নিয়ে যাও। সমস্যা তখন মাথায় ওঠে, জীবন অতিষ্ঠ করে তোলে। তুমি এক্ষুনি বিদায় হও। চলে যাব? অবশ্যই চলে যাবে। বাসি পোলাও, রেজালা এবং গরম গরম পরোটা ভেজে এনে খালা যখন দেখবেন আমি নেই, তখন খুব রাগ করবেন। সেটা আমি দেখব। খাবারগুলো তখন আপনাকে খেতে হতে পারে। আমার সঙ্গে রসিকতা করবে না। তোমার সস্তা রসিকতা অন্যদের জন্য রেখে দাও। গোপাল ভাঁড় আমার পছন্দের চরিত্র না। আমি উঠে দাঁড়ালাম। চলে যাবার উদ্দেশ্যে যে উঠে দাঁড়ালাম তা না। যাচ্ছে যাব করতে থাকবো। এর মধ্যে খালা এসে পড়বেন। পরিস্থিতি তিনিই সামলাবেন। খালু সাহেব থমথমে গলায় বললেন, এই যে তুমি যাচ্ছ, আর কখনো এ বাড়িতে পা দেবে না। নেভার এভার। তোমাকে এবারের সোফায় বসে থাকতে দেখা অনেক পরের ব্যাপার। এ বাড়িতে তোমার নাম উচ্চারিত হোক তাও আমি চাই না। এবারের জন্য তুমি নিষিদ্ধ চরিত্র। এখনো দাঁড়িয়ে আছো কেন? হাঁটা শুরু করো। ব্যাক গিয়ার। মাজেদা খালা যে পর্বতের সাইজ নিয়ে নিচ্ছেন, এ নিয়ে কিছু ভেবে দেখেছেন? ভাবলেও আমার ভাবনা তোমার সঙ্গে শেয়ার করার কোনো প্রয়োজন দেখছি না। জি আচ্ছা, তোমার ত্যাদ্রামি অনেক সহ্য করেছি, আর না। আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, যাবার আগে শুধু একটা কথা জানতে চাচ্ছি। কথাটা জেনেই চলে যাব, ভুলেও এদিকে পা বাড়াবো না। কি কথা? এই যে আপনি বলেছেন তোমার ত্যাদ্রামি আর সহ্য করব না, ত্যাদ্রামি শব্দটা কোত্থেকে এসেছে? বাদর থেকে এসেছে বাদরামি। সেই লজিকে ত্যাদর থেকে আসবে ত্যাদ্রামি। ত্যাদর কি কোনো প্রাণী?
খালু সাহেবের মুখ দেখে মনে হলো একটা থাপ্পড় দিয়ে সে আমার মাড়ির দুইটা দাঁত ফেলে দিতে পারলে খুব খুশি হতেন। অনেক কষ্টে নিজেকে সামলে তিনি দরজার দিকে আঙুল উঁচিয়ে আমাকে ইশারা করলেন। আমি সুবোধ বালকের মতো দরজা দিয়ে বের হয়ে পড়লাম। খটাং শব্দ করে খালু সাহেব দরজা বন্ধ করে দিলেন। তবে আমি চলে গেলাম না, বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে রইলাম। কান পেতে রাখলাম ড্রয়িং রুমের দিকে। যেই মুহূর্তে ড্রয়িং রুমে খালা এন্ট্রি নেবেন সেই মুহূর্তে আমি কলিং বেল টিপব। আমার নিজের স্বার্থেই খালার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য প্রয়োজন, কারণ খালা আমাকে লিখেছেন, হিমুরে, তুই আমাকে একটা কাজ করে দে। কাজটা ঠিকমতো করলেই তোকে 1000 অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে, তোর পারিশ্রমিক। ইতি মাজেদা খালা। পুনশ্চ 1, তুই কেমন আছিস? পুনশ্চ 2, আমি আর বাঁচব না রে। 1000 অস্ট্রেলিয়ান ডলার ঠিক কত টাকা তা আমি জানি না। আমার এই মুহূর্তে দরকার বাংলাদেশি টাকায় 1,20,000 টাকা। খালার সঙ্গে নেগোসিয়েশনে যেতে হবে। অস্ট্রেলিয়ান ডলারের বদলে আমাকে বাংলাদেশি টাকায় সেটেলমেন্ট করতে হবে। ড্রয়িং রুমে খালার গলা শোনা যাচ্ছে। আমি কলিং বেল চেপে ধরে থাকলাম। যতক্ষণ দরজা খোলা না হবে ততক্ষণ বেল বাজতেই থাকবে। খালা দরজা খুলে দিলেন। আমি আবার এন্ট্রি নিলাম। বসার ঘর শত্রুমুক্ত। খালু সাহেবকে দেখা যাচ্ছে না। মাজেদা খালা বিস্মিত গলায় বললেন, তুই কোথায় গিয়েছিলি? তোর খালুকে জিজ্ঞেস করলাম। সে বলল, তাকে দেখেই নাকি তুই ছুটে ঘর থেকে বের হয়ে গেছিস। ঘটনা কি? আমি বললাম, খালা, ওনাকে কেন জানি আমার খুব ভয় লাগে। তাকে ভয় লাগার কি আছে? দিন দিন তোর হচ্ছে কি? নিজের আত্মীয় স্বজনকে ভয় পেতে শুরু করেছিস। কোন দিন শুনবো তুই আমার ভয়ে অস্থির। খাবার ডাইনিং রুমে দিয়েছি, খেতে আয়। ডাইনিং রুমে খালু সাহেব বসে নেই তো? থাকলে কি আশ্চর্য, তুই তো দেখি মানসিক রোগী হয়ে যাচ্ছিস। রোগা চিমসাত তেলাপোকা টাইপের একটা মানুষ, তাকে ভয় পাওয়ার কি আছে? খালু সাহেব ডাইনিং রুমের চেয়ারে খবরের কাগজ হাতে নিয়ে বসে আছেন। আমাকে ঢুকতে দেখে মুখের উপর থেকে কাগজ সরিয়ে একবার শুধু দেখলেন, আবার কাগজ দিয়ে মুখ ঢেকে ফেললেন। যে দৃষ্টিতে দেখলেন সেই দৃষ্টির নাম সর্পদৃষ্টি। ছোবল দেওয়ার আগে এই দৃষ্টিতে তারা শিকারকে দেখে নেয়। আমি বললাম, খালু সাহেব ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মাজেদা খালা বললেন, এ কি, তুমি ওর কথার জবাব দিচ্ছ না কেন? বেচারা এমনিতেই তোমাকে ভয় পায়, এখন যদি কথার জবাব না দাও তাহলে তো আরো ভয় পাবে। খালু সাহেব শুকনো মুখে বললেন, আমি কাগজ পড়ছিলাম, কি বলেছে শুনতে পাইনি। মাজেদা খালা বললেন, হিমু জানতে চাচ্ছে তুমি ভালো আছো কিনা। আমি ভালো আছি। খালা বিরক্ত গলায় বললেন, এ তো আবার মিথ্যা কথা বললে। তুমি ভালো আছো কে বললো? তোমার পেটের অসুখ, ডিসেন্ট্রি। 2 দিন ধরে অফিসেও যাচ্ছ না। ফট করে বলে ফেললে ভালো আছি। তুমি জানো কেউ মিথ্যা কথা বললে আমি একেবারে সহ্য করতে পারি না। আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, প্যালপিটেশন হয়। খালু সাহেব পত্রিকা ভাঁজ করে রাখতে রাখতে বললেন, আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, ডিসেন্ট্রির মতো হয়েছে। দিনে 10-12 বার টয়লেটে যেতে হচ্ছে। গত 2 দিন অফিসে যাইনি, আজও অফিস কামাই হবে। খালুর সত্য ভাষণে মাজেদা খালার মুখে হাসি দেখা গেল। খালা বললেন, ঠিক আছে, এখন তুমি খবরের কাগজ নিয়ে তোমার ঘরে যাও। হিমুর সঙ্গে আমার কিছু অত্যন্ত জরুরি কথা আছে। খালু সাহেব কোনো কথা বললেন না, কাগজ হাতে উঠে চলে গেলেন। তাকে দেখাচ্ছে যুদ্ধে পরাজিত এবং বন্দি জেনারেলের মতো। যে জেনারেল শুধু যে পরাজিত এবং বন্দি তা না, তিনি আবার বন্দি অবস্থায় পেটের অসুখও বাঁধিয়ে ফেলেছেন। অস্ত্র গোলা বারুদের চিন্তা তার মাথায় নেই, এখন শুধু মাথায় পানি ভর্তি বদনার ছবি। খালার জরুরি কথা হলো, তার এক বান্ধবী মিসেস আসমা হক, পিএইচডি, দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী। তাদের কোনো ছেলেমেয়ে নেই। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন, আর হবে না। তারা বাংলাদেশের একটা বাচ্চাকে দত্তক নিতে চান। মাজেদা খালা বললেন, কিরে হিমু, জোগাড় করে দিতে পারবি? আমি বললাম, অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপারই না। এক্সপোর্ট কোয়ালিটি বেবি জোগাড় করে দেব। এক্সপোর্ট কোয়ালিটি মানে? কালা কলা বেকা বেবি না, পারফেক্ট গ্লাক্সো বেবি। দেখলেই গালে চুমু খেতে ইচ্ছে করবে, থুতনিতে আদর করতে ইচ্ছা করবে। স্পেসিফিকেশন কি বলো? কাগজে লিখে নেই। স্পেসিফিকেশন আসমা লিখেই পাঠিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 19-20 হতে পারে, আবার কয়েকটা জায়গা ওরা খুবই রিজিড। যেমন ধর, বাচ্চার মুখ হতে হবে গোল, লম্বা হলেও চলবে না, ওভাল হলেও চলবে না। গোল হতে হবে কেন? খালা বললেন, আসমা এবং আসমার স্বামীর দুজনের মুখই গোল,
এখন ওদের যদি একটা লম্বা মুখের বাচ্চা থাকে তাহলে কিভাবে হবে? লম্বা মুখের বাচ্চা দেখলে লোকজন সন্দেহ করবে হয়তো ওদের বাচ্চা না। মূল ব্যাপার হলো বাচ্চাটাকে দেখতেই যেন মনে হয় ওদেরই সন্তান। আর কি কি বিষয়ে তারা রিজি? বাচ্চার বয়স হতে হবে 2 থেকে 2.5 মধ্যে। 2 নিচে হলে চলবে না, আবার 2.5 উপর হলেও চলবে না। খালা বললেন, নেদা পেদা বাচ্চা ওরা নেবে না, বাচ্চার হাগামতো তারা পরিষ্কার করতে পারবে না। আসমার আবার সচিবায়ুর মতো আছে। আমি বললাম, 2 বছরের বাচ্চাও তো সূচু করাতে হবে, সেটা কে করাবে? যে মহিলার সচিবায়ু আছে সে নিশ্চয়ই অন্যের বাচ্চাকে সূচু করাবে না। খালা বললেন, এটা তো চিন্তা করিনি, তুমি বরং ওনাকে জিজ্ঞেস করে নাও। আমার তো মনে হচ্ছে ওনার দরকার টয়লেট ট্রেন্ড বেবি। আমি এক্ষুনি টেলিফোন করে জেনে নিচ্ছি। তুই বরং এই ফাঁকে আসমার পাঠানো স্পেসিফিকেশনটা মন দিয়ে পড়। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা কেন? খালা বললেন, আসমার স্বামীর পছন্দ ছেলে বাচ্চা। স্বামীর পছন্দটাকে আসমা গুরুত্ব দিচ্ছে। যদিও আসমার খুব শখ ছিল মেয়ে বাচ্চার, কারণ বিদেশে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। ছেলেদের তো একটাই পোশাক, শার্ট, গেঞ্জি, প্যান্ট। গায়ের রং শ্যামলা হতে হবে। আসমা এবং আসমার স্বামী দুজনে কুচকুচে কালো, সেখানে ধবধবে ফর্সা বাচ্চা মানাবে না। আমি বললাম, অত্যন্ত খাঁটি কথা। কার্পেট সবুজ রঙের হলে সোফার কভারের রঙও সবুজ হওয়া বাঞ্ছনীয়। খালা বিরক্ত গলায় বললেন, এটা কিরকম কথা? মানুষ আর কার্পেট কি এক হলো? তুই কি পুরো বিষয়টা নিয়ে রসিকতা করছিস? মোটেই রসিকতা করছি না, আমার টাকার দরকার। অস্ট্রেলিয়ান $1000 আমার কাজ হবে না। আমার দরকার বাংলাদেশি টাকার 1,20,000 টাকা। এত টাকা দিয়ে তুই কি করবি? টাকার দরকার আছে না? সাধু সন্ন্যাসীদেরও টাকা লাগে, আমি তো কোনো সাধু সন্ন্যাসী না। টাকার কোনো সমস্যা হবে না, তুই চিনিস তে। আমি যথাসময় মাল সাপ্লাই দেব, তুমি এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। খালা রাগী গলায় বললেন, কুৎসিতভাবে কথা বলছিস কেন? মাল আবার কি? তুমি বললে জিনিস, আমি বলেছি মাল, ব্যাপারটা কি? এ ধরনের অভদ্র ল্যাঙ্গুয়েজ আমার সামনে উচ্চারণ করবি না, খবরদার, খবরদার। ঠিক আছে, আর উচ্চারণ করব না। তুমি স্পেসিফিকেশনগুলো দিয়ে ওনার সঙ্গে টেলিফোনে কথা বলে বাচ্চার বয়সটা জেনে নাও। খালা বিরক্ত মুখে কম্পিউটারে কম্পোজ করা 2 পাতা আমার হাতে ধরিয়ে দিয়ে টেলিফোন করতে শুরু করলেন। কাগজ দুটিতে সব বিস্তারিতভাবে লেখা। গুণ, শর্ত, মন্তব্য। সেক্স, ছেলে, অত্যাবশ্যকীয় শর্ত। মুখের শেপ গোলাকার, অবশ্যই গোলাকার হতে হবে। রং শ্যামলা, এটি একটি অত্যাবশ্যকীয় শর্ত, শিথিলযোগ্য, তবে অবশ্যই ধবধবে ফর্সা চলবে না। বয়স 24 থেকে 30 মাস, আবশ্যকীয় শর্ত। ওজন 25 থেকে 30 পাউন্ড, শিথিলযোগ্য, তবে ওজন 20 পাউন্ডের নিচে হলে চলবে না। গায়ের রং কালো, আবশ্যকীয় শর্ত। নাক খাড়া, শিথিলযোগ্য শর্ত, তবে অতিরিক্ত থ্যাবড়া চলবে না। বুদ্ধি অ্যাভারেজের উপরে, আবশ্যকীয় শর্ত। স্বভাব ও মানসিকতা শান্ত স্বভাব, শিথিলযোগ্য, চঞ্চল স্বভাবও গ্রহণযোগ্য, তবে অবশ্যই ছিচকাদনে চলবে না। গলার স্বর মিষ্টি, আবশ্যকীয় শর্ত। সন্তানের বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতা, দুজনের মধ্যে অন্তত একজনকে গ্রাজুয়েট হতে হবে, আবশ্যকীয় শর্ত। সন্তানের বাবা মায়ের বিবাহিত জীবন, সুখী হতে হবে, ডিভোর্সি চলবে না, আবশ্যকীয় শর্ত। ধর্ম ইসলাম, অত্যাবশ্যকীয় শর্ত। বিশেষ মন্তব্য, পিতৃ পরিচয় নেই এমন সন্তান কখনো কোনো অবস্থাতেই চলবে না। পিতামাতার পরিবারের পাগলামির ইতিহাস থাকলে চলবে না। ফ্ল্যাটফুট চলবে না, মঙ্গলয়েড বেবি চলবে না, জোড়া ভুরু চলবে না, লেফট হ্যান্ডার চলবে না। তবে কোনো শিশু যদি বাকি সমস্ত শর্ত পূরণ করে তাহলে লেফট হ্যান্ডার বিবেচনা করা যেতে পারে। পড়া শেষ করে আমি মনে মনে 3 বার বললাম, আমারে খাইছে রে। এর মধ্যে টেলিফোন শেষ করে খালা আনন্দিত মুখে বললেন, বয়স যা লেখা আছে তাই। আসমা বলেছে সে ডিসপোজেবল গ্লাভস পরে সূচু করাবে। এখন বল, কবে নাগাদ তুই পারবি? আমি বললাম, 7 দিনে। খালা বললেন, বেকুবের মতো কথা বলবি না, 7 দিনে তুই জোগাড় করে ফেলবি? অবশ্যই, আর্জেন্ট অর্ডারে আর্জেন্ট মাল ডেলিভারি। স্পেসিফিকেশনগুলি ঠান্ডা মাথায় পড়ে দেখেছিস? দেখেছি, জটিল ব্যাপার, তবে যত জটিল তত সোজা।
সত্যি কথা বলতে কি, আমার হাতেই একজন আছে, প্রয়োজনে 24 ঘন্টায় মাল ডেলিভারি দিতে পারি। খালা বিরক্ত মুখে বললেন, পরিষ্কার বুঝতে পারছি তুই আজে বাজে জিনিস গুছিয়ে দেবার তালে আছিস। তোমরা যাচাই করে নেবে, একটা জিনিস কিনবে, দেখে নেবে না? জিনিস কেনার কথা আসছে থেকে একই হলো, মোটেই এক হলো না। এ ধরনের কথা তুই ভুলে উচ্চারণ করবি না। যে বাচ্চাটা তোর হাতে আছে তার নাম কি? ইমরুল। এটা আবার কেমন নাম? শুনলি চিকেন রোলের কথা মনে পড়ে। ইমরুল চিকেন রোল। তোমার বান্ধবী নিশ্চয়ই নাম বদলে নতুন নাম রাখবে। তাদের যেহেতু টাকার অভাব নেই, তারা নাম চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারে। যার নাম সিলেক্ট হবে তার জন্য ঢাকা অস্ট্রেলিয়া ঢাকা রিটার্ন টিকিট। খালা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আজ বিকালের মধ্যে একটা ছবি নিয়ে আয়, আমি ইন্টারনেটে পাঠিয়ে দেব। ছবি পছন্দ হলে আসমাকে বলবো, সে যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে। আমি বললাম, এখন আমাকে বায়নার টাকা দাও। বায়নার টাকা মানে? ইমরুলকে বায়না করলে বায়নার টাকা দেবে না? কত দিতে হবে? আপাতত 20,000 দাও। জিনিস ডেলিভারির সময় বাকিটা দিলেও হবে। কিছু না দেখেই বায়নার টাকা দিয়ে দেব? ছবিও তো দেখলাম না, এতগুলো টাকা কোন ভরসায় দেব? আমার ভরসায় দেবে? আমি কি ভরসা করার মতো না? মাজেদা খালা বিড়বিড় করে বললেন, তোর ওপরে ভরসা অবশ্যই করা যায়। তাহলে দেরি করবে না, এখন টাকা নিয়ে এসো। ঘরে টাকা আছে না? আছে। আমি টাকা গুনছি, এমন সময় খালু সাহেব বের হয়ে এলেন। কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে বললেন, কিসের টাকা? আমি জবাব দেবার আগেই খালা বললেন, তোমার এত কথা জানার দরকার কি? খালু সাহেব সঙ্গে সঙ্গে চুপসে গেলেন। ক্ষমতাবান কোনো মানুষকে চোখের সামনে চুপসে যেতে দেখলে ভালো লাগে। আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, খালু সাহেব, আপনার পেটের অবস্থা কি? তিনি জবাব দিলেন না। চুপসানা অবস্থা থেকে নিজেকে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। লাভ হলো না। ফুটো হওয়া বেলুন ফোলানো মুশকিল। যতই গ্যাস দেওয়া হোক, ফুস করে ফুটো দিয়ে গ্যাস বের হয়ে যাবে। খালার কাছ থেকে টাকা নিয়ে আমি ইমরুলের বাসার দিকে রওনা হলাম। ইমরুলের বাবার হাতে টাকাটা পৌঁছে দিতে হবে।